আষাঢ়স্য প্রথম দিবস। ওই কাদম্বিনী, ওই অম্বুবাহ, এসো তুমি দক্ষিণ দরিয়া থেকে হাওয়ায় ডানায় চড়ে মেঘরস, এসো ঝাউয়ের ঝংকারে নেচে দ্রুতে বিলম্বিতে মেঘের মাস্তুলে চড়ে এসো ধৌত করো তোমার ছাঁটের ঘায়ে আপাদমস্তক জমে থাকা যা কিছু নির্মোহ ধুলো, অসতর্ক পলের সর্বাঙ্গে লেগে থাকা পিরিতির কাদা রঙিন ঠমক। এসো বাজাও ডমরু, ঝরে পড়ো অবিরাম প্রগাঢ় বর্ষণে, সাময়িক পঙ্কিলতা ধুয়ে ফেলে পরিচ্ছন্ন করো, শুদ্ধ করো। অতঃপর ধারা স্নান শেষ হলে দাও ফিরে আদিমতা, তৃণভূমি, কদম্ব রেণু, নীলকণ্ঠ পাখি, এনে দাও পুনর্বার ধারা স্নাত সবুজ সকাল। প্রিয় দর্শক, চমৎকার একটি আবৃত্তির মধ্য দিয়ে আজকের আয়োজন শুরু হলো। সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। বর্ষা, সেই বর্ষা শুরু হয় আষাঢ়ের মধ্য দিয়ে। এই মাসটি আমরা উদযাপন করি কারণ বাংলা সাহিত্যে, শিল্পে বর্ষার যে প্রভাব তা আমাদের জীবনকেও বিভিন্নভাবে আন্দোলিত করে, আলোড়িত করে। তাই আজকের আলোচনায় বর্ষার প্রভাব তো থাকছেই, তবে যাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব তাদের পরিচয়টা শুরুতেই দিই। একজনকে দেখেছেন যিনি আবৃত্তি করছেন, তাকে আপনারা জেনেন আমাদের অভিনয় জগতের একজন নিবেদিত প্রাণশিল্পী। টেলিভিশন বলি, মঞ্চ বলি কিংবা চলচ্চিত্র, তিন ভুবনেই তার অভিনয় শৈলীর যেই অসাধারণ উপস্থিতি তা আমাদের সকলকে আসলে অনুপ্রাণিত করেছে, তাকে আমাদের প্রিয় করে তুলেছে। এই সংবেদনশীল, চিন্তাশীল এবং দৃঢ়ভাষী মানুষটি অভিনয়ের পাশাপাশিও ভীষণভাবে পরিচিত একজন লেখক হিসেবেও। লেখালেখি নিয়ে তার চিন্তা ভাবনা, সেই জগতে তার আলোড়ন, এসব কিছু নিয়েও জানবো। স্বাগত জানাচ্ছি শুরুতেই জয়ন্ত চট্টোপাধ্যায়কে। এবং আমাদের সাথে আছেন আবিদ এ আজাদ, তিনি একজন প্রকাশক এবং গ্রাফিক্স ডিজাইনার। লেখক প্রকাশকের সম্পর্ক সম্পর্কে আমরা আসলে সকলেই জানি, সেই বিষয়টা আমরা তুলে ধরবো নিশ্চয়ই আয়োজনে। তবে যে বিষয়টিকে নিয়ে শুরু করলাম, আষাঢ় অর্থাৎ বর্ষা, যে বলছিলাম যে আমাদের সকলের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে, তো শিল্পী হিসেবে একজন জয়ন্ত চট্টোপাধ্যায়ের জীবনকে বর্ষা কিভাবে প্রভাবিত করে একটু জানতে চাই। ঋতু হিসেবে বর্ষার গুরুত্ব এটা কিন্তু পরবর্তীকালে, মানে সম্প্রতি 100 বছর 150 বছর আগের থেকে আমাদের দেশের সাহিত্যিকরা, শিল্পীরা এটা আঁকতে শুরু করেছেন, লিখতে শুরু করেছেন, গাইতে শুরু করেছেন, সুর করতে শুরু করেছেন। কিন্তু বর্ষা কিন্তু আমাদের এই বঙ্গীয় বদ্বীপে এটা কিন্তু ফসলের সঙ্গে সম্পর্কিত। আমাদের এখানে প্রধান উৎপন্ন জিনিস হচ্ছে কিন্তু ধান এবং পাট, এই দুটোই কিন্তু বর্ষার সঙ্গে সম্পর্কিত। বর্ষার সঙ্গে কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ, 80% মানুষ কিন্তু বর্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত, এবং তাদের জীবন ধারণের প্রধান এই হচ্ছে কিন্তু কৃষিকাজ। তো কৃষিকাজ তো বর্ষা ছাড়া হবে না। একসময় এখন অনেক রকমের হয়েছে, নলকূপ হয়েছে, গভীর নলকূপ, সেখান থেকে জল তুলে এগুলো সেচ কার্য করা হয়, কিন্তু সেগুলো কিন্তু অপ্রতুল, সেগুলো বেশি নয়। আমাদের এখানে বর্ষার উপরই নির্ভরশীল। এক ফসলের দেশ ছিল একসময়, আমন ধান এবং পাট, সেটা সম্পূর্ণ বর্ষার উপর নির্ভরশীল। এখন অনেক রকমের যেটাকে বলে আবহাওয়া পরিবর্তিত হচ্ছে, তার জন্যে যত রকমের কৃত্রিম উপায়ে আমাদেরকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। কিন্তু এই সুরও দেখতে গেলে, যেমন বর্ষার সময় এই আমাদের ভাটি অঞ্চলের যে সুর, ভাটিয়ালি, সেটাও কিন্তু বর্ষার সঙ্গে সম্পৃক্ত। হ্যাঁ, তো এইরকম বাউল গানও তাই বর্ষার সঙ্গে সম্পর্কিত। বর্ষার সঙ্গে দর্শন মিলিয়ে যে গানগুলো, সেগুলো আমাদের দেশে চিরায়ত যে সঙ্গীতটা মানুষের মধ্যে থেকে উঠে এসছে, এদের সঙ্গে বর্ষার সঙ্গে সম্পর্ক। তাহলে শুধুমাত্র সংস্কৃতি নয়, আমরা বলতে পারি আমাদের জীবন, আমাদের জীবিকা, আমাদের গান, সংস্কৃতি। এর সঙ্গে দেশের উৎপাদন এবং অর্থনৈতিক অবস্থা এর সঙ্গে সম্পর্ক। সেই জন্য কিন্তু বর্ষার উপরে আমাদের এত দুর্বলতা। আচ্ছা, আপনার দুর্বলতা আসলে বর্ষার ক্ষেত্রে কোন দিকটা আসলে বেশি? আমাকে ছোটবেলা থেকেই আমার বর্ষার, আমার তো মফস্বল একটা গ্রামে জন্ম আমার,
সেই গ্রামটাও কিন্তু আপনার নদী দিয়ে ঘেরা, 3 দিকে নদী ছিল। গ্রামের নামটা কি ছিল? গ্রামের নাম হচ্ছে ঈশ্বরীপুর। এটা একদম সুন্দরবনের কাছে। শুধু বর্ষার সময় যে আমাদের ওখানে একটানা, এটাকে বলে শর বলে, শর হয়েছে পূবের শর, একটানা 15 দিন বর্ষা হতো, টানা বৃষ্টি। টানা বৃষ্টি। ওই যে কি বলে একটি আছে, সোমে 1, মঙ্গলে 3, 1 শুক্রে 15 দিন। সোমবারে যদি বর্ষা শুরু হতো তাহলে একদিনে শেষ হয়ে যেত। মঙ্গলে 3, মঙ্গল শুরু, এটা সত্যি কথা, কিন্তু এটা আমরা পরীক্ষা করে দেখেছি। মঙ্গলে সে সময়, এখন সেই আবহাওয়া নেই, কিন্তু এখন আবহাওয়া পাল্টাচ্ছে, জলবায়ু পাল্টাচ্ছে। মঙ্গলবার শুরু হলে 3, 1 শুক্রে 15 দিন। এই 15 দিন কিন্তু ননস্টপ বর্ষা। তখনই কিন্তু মানুষ এই ধান নিয়ে বীজতলা তৈরি করত। এবং আমি দেখেছি ছোটবেলায় যে সারাদিন বর্ষায় ভিজছে চাষিরা, তাতে কিন্তু জ্বরটার কিছু হচ্ছে না। অদ্ভুত ব্যাপার। এবং বর্ষাতে তারা যেন আরো শুদ্ধ হচ্ছে, আরো কাজে উৎসাহিত হচ্ছে তারা। এখন বর্ষার পানিকে তো আমরা একটুখানি ভয় পাই। ওটা আমাদের নাগরিক জীবনে, আমরা তো সূর্যের তাপ, বাতাস এবং বর্ষার জল, এগুলো তো আমরা তো অভ্যস্ত নই। আমরা তো এখন কৃত্রিমতার মধ্যে ঢুকে গেছি। কিন্তু এখনো পর্যন্ত গ্রামে যে দেশের যারা ধান, পাট এবং অন্যান্য ফসল উৎপাদন করেন, তাদের কাছে বর্ষা খুব প্রিয়। কৃত্রিমতার কথা বলছিলেন, তবে অনেক কৃত্রিম উপায় আসলেও, প্রযুক্তির আবির্ভাবে আমাদের জীবনযাপন অনেক পরিবর্তন হলেও, হাতে নিয়ে পৃষ্ঠা উল্টিয়ে বই পড়ার যেই প্রচলনটা বা যেই আনন্দটা, সেটা আসলে অনেকে দখল করতে পারেনি বোধহয়। না, এটা যেমন একটা কথা বলি, যেমন বাগদাদে আজকে থেকে প্রায় 1000 বছর আগে বাগদাদে ছিল সে সময় পৃথিবীর সর্ববৃহৎ পাঠাগারটা ছিল। সেটা ধ্বংস করে দিয়ে গেছে কিন্তু হালাকু খাঁ, চেঙ্গিস খাঁর ছেলে, চেঙ্গিস খাঁর পৌত্র হালাকু খাঁ, কুবলাই খাঁর ছেলে। তা এইটা 2 লক্ষের উপরে হাতে লেখা বই ছিল সেখানে। কিন্তু সবাই মনে করেছিল যে এটা হয়ে যাবে, ধ্বংস হয়ে গেল তো, আর বোধহয় পাঠাগার তৈরি হবে না। কিন্তু পাঠাগার কিন্তু ঠিকই বেঁচে আছে এখনো। দেখুন একটা জিনিস, যে আমাদের সিনেমার তো বয়স বেশি দিন না, 100-100 বছর সিনেমা আমাদের এসছে। তা সিনেমা কিন্তু খুব 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 ডমিনেটিং একটা শিল্প মাধ্যম। অনেকে টেলিভিশনে আসার পর অনেকে মনে করেছিল যে সিনেমা আর চলবে না, কিন্তু টেলিভিশন হচ্ছে ড্রয়িং রুম বেসড একটা শিল্প মাধ্যম। কিন্তু সিনেমা তার মতো যে বেঁচে আছে, বেঁচে থাকবেও। এখন আবার নতুন করে দেখা যাচ্ছে যে আবার সিনেমা হলগুলো আবার চাঙ্গা হচ্ছে। কারণ সিনেমাতে একটা ব্যাপার ছিল কি, সমস্ত ঘর অন্ধকার করে দিয়ে সমস্ত মনোসংযোগ ওই পর্দার মধ্যে মানুষকে দিতে হয়, তাকে বাধ্য করতে হয় গভীরে ঢোকার জন্যে। কিন্তু টেলিভিশন তো তা নয়। টেলিভিশন অতিথি আসলো, চা দিলাম, করলাম, একটু ঘুরে আসলাম, এসে আবার চোখ দিলাম। এখানে মনোসংযোগটা কিন্তু ওইভাবে হয় না। তা সেই একটা সৌন্দর্যের দিকে একটা মানুষ যখন মনোনিবেশ করে, তখন তার সৌন্দর্যটা সে আহরণ করতে পারে। আপনার কাছ থেকে আরো শুনবো আমরা। আবিদে আজাদ আছেন আমাদের সাথে, একজন প্রকাশক। বর্ষাকে ঘিরে আসলে প্রকাশকের ব্যস্ততা কি বাড়ে না কমে, বা একজন প্রকাশক বর্ষার কাজগুলো করতে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা নিয়ে একটু শুনতে চাই। বর্ষা আমার সবসময় ভালো লাগে। এমনিতে আমাদের প্রকাশনায় হয়তো একটু দেখা গেল যে কমিউনিকেট করতে সমস্যা হয়, বা দেখা যাচ্ছে অনেক সময় এই ওয়েদারে আমরা যে পেপারে প্রিন্ট করি সেগুলো অনেক যত্ন করে সংরক্ষণ করতে হয়, বা যেই প্রিন্টিংয়ে দেখা যাচ্ছে আমরা যে সমস্ত র মেটেরিয়াল ইউজ করছি সেগুলো অনেক যত্ন করতে হয়। তো ঢাকা শহরে তো আমরা আছি, বসবাস করছি, এখানে নানান অসুবিধার মধ্য দিয়েও কিন্তু আমাদের এই কাজগুলো সচল রাখতে হয়। আর বর্ষার স্মৃতি যেভাবে দাদা বলছিলেন, ইনফ্যাক্ট আমরা যারা গ্রাম থেকে এসেছি, আমাদের এই স্মৃতিগুলো তো সাংঘাতিক নাড়া দেয়। শহুরের জীবনে আমার গায়ে যেন কোনোভাবে পানি না লাগে। আমি গাড়িতে হয়তো যাচ্ছি এসি ছেড়ে, বা দেখা যাচ্ছে
আমরা নানাভাবে এই যে বৃষ্টি হলে আমি তো চাই আমার ছেলে মেয়ে একটু বৃষ্টিতে ভিজুক, তারা এই বর্ষার আস্বাদনটা একটু নিক, কিন্তু হয়ে ওঠে না। এই যান্ত্রিক জীবনে দেখা গেল আমরা সবাই ব্যস্ত এবং এটা খুব দরকার। ছোটবেলায় ধরেন আপনি নিশ্চয়ই এরকম দৃশ্য দেখেছেন যে কচুর পাতা মাথায় দিয়ে আমরা এই বৃষ্টিতে হেঁটে যাচ্ছি। তো যেটা বললেন যে প্রকাশনা এই জন্য থেমে থাকে না, বর্ষাটা খুবই এনজয় করি এবং বর্ষার সময় আমি আসলে মানে গান শুনতে পছন্দ করি। আচ্ছা, এবং টুকটাক লেখালেখিও করি সে সময়। টুকটাক লেখালেখিও করেন। একজন প্রকাশক, আপনি নিজে লিখেন আবার প্রচ্ছদ করেন, সেই জায়গাতে আসলে ভালো লাগার জায়গাটা কোন ক্ষেত্রে সব থেকে বেশি? এই সৃষ্টিটাই এত, এই যে বইটা বের হচ্ছে, আসলে বইটা বের হওয়ার পরে পুরো কাজটা আমরা দেখি, কিন্তু বিফোর দ্যাট এইটার যে প্রিপ্রেসের কাজটা এটা খুব এনজয় করি। যে আমরা যখন প্রচ্ছদ তৈরি করছি কি ভাবনা নিয়ে করছি, এবং যিনি পাণ্ডুলিপিটা তৈরি করছেন লেখক তো আসলে হৃদয় দিয়েই লেখেন, এবং তার ভাবনাটা যেটা আমরা এভাবে বিশ্বাস করি প্রকাশক হিসেবে যে উনি এটা আসলে পাঠকের চোখ তৈরি করে দিচ্ছেন। সেই পাঠকের চোখটাই কিন্তু আমরা এখানে আসলে পাঠককে এটা উপস্থাপন করছি, এবং পাঠক যাতে এইটা তার ভাবনাটাকে পড়তে পারেন। বা এই লেখকের যেই আপনি ভেবে দেখেন যে যারা লিখছেন তারাও কিন্তু অনেক পরিশ্রম করে, আমি যে কথাটা বললাম যে হৃদয় দিয়ে লিখছেন, এইটা কিন্তু অনুভব করার ব্যাপার। তো সেইটা যখন আমরা সৃষ্টি করছি আমরা একটু ব্যতিক্রমীভাবেই এইটা সাজানোর চেষ্টা করি। যে প্রকাশনাটা বই ছাপলাম হয়ে গেল তা না, এখানে প্রচ্ছদ থেকে শুরু করে প্রত্যেকটা পাতায় পাতায় এটা ডিজাইন, এটার আসলে অলঙ্করণ কি হচ্ছে এটা খুব গুরুত্ব দিই। এবং এখন তো ধরেন আমাদের এই প্রকাশনা বয়স বেশি দিন না, কিন্তু আমরা চাচ্ছি, এটা আমরা 5 বছর যাবৎ অ্যাক্টিভ আছি, এই 5 বছর যাবৎ বইমেলায় অংশগ্রহণ করছি। আচ্ছা, সাড়া কেমন পেয়েছেন বইমেলা থেকে? বইমেলায় এবছর আমরা খুব বেশি সাড়া পাইনি, এটা সব প্রকাশকদেরই কিন্তু পরিবর্তিত পরিস্থিতির জন্য এবছর বইমেলার হয়নি, সফল হয়নি, পরিপূর্ণ হয়নি। আমি একটু বলতে চাই, যেহেতু আবিদে আজাদ আমার বইয়ের শুধু প্রকাশক না, আমাকে লেখাতে উৎসাহিত করেছেন। আচ্ছা, উনি আমার খুবই প্রিয় মানুষ, খুব বন্ধু, এবং আমার বই 8টা বই বেরিয়েছে, মধ্যে সবগুলোরই প্রকাশক আবিদে আজাদ, ক্রিয়েটিভ ঢাকা, এবং প্রত্যেকটা অঙ্গসজ্জা এবং প্রচ্ছদ উনি করেছেন। যেমন এটা সম্প্রতি বেরিয়েছে 2টো বই, একটা হচ্ছে আমি, এটা কাব্যগ্রন্থ, এবং ওনার ক্যালিগ্রাফি অসাধারণ, এর মধ্যে কোনো ছবি নেই, অন্য কিছু পেন্টিং নেই, শুধু লেখা, হাতে ফ্রি হ্যান্ডে লেখা। আর বইয়ের যে সাইজটা আমরা দেখছি, সাইজটা এটা হচ্ছে পেঙ্গুইন সাইজ। পেঙ্গুইন মানে পেঙ্গুইন বিখ্যাত প্রকাশনা সংস্থা, আন্তর্জাতিকভাবে বিখ্যাত, এবং এটা বোর্ড বাইন্ডিং না, এটা কিন্তু পেপার ব্যাক। আচ্ছা, এটা অনেকদিন টিকবে। বোর্ড বাইন্ডিং কিন্তু কিছুদিন পর আটা খুলে যায়, হয়ে যায়, এটা কিন্তু বহুদিন টিকবে। এবং ওনার কাজ মানে সব দিক দিয়ে সুন্দর, শুধু সুন্দর না, উনি আমাকে বই প্রকাশ করতে উৎসাহিত করেছেন আজকে থেকে 6 বছর আগে, এবং ওনার উৎসাহে আমি বই লেখা শুরু করেছি এবং লিখেই যাচ্ছি। যাই হোক, আচ্ছা, পরিচয়ের ব্যাপারটা শুনবো একটু পরে, কিন্তু আরো কি কি বই এখানে আছে আমরা এখানে আমি সব বই আনিনি। আচ্ছা, এই বইটা নিয়ে এসেছি, কাব্য আমি নামের একটি বই, কাব্যগ্রন্থ। হ্যাঁ, এটা আমি, এটা একটা সিরিজ আছে। আচ্ছা, হচ্ছে আমি, আপনি, তুমি, তুই, 4টা আছে। ওকে, 4টাই তো আমরা পাচ্ছি। হ্যাঁ, 4টিটা একটা মোড়কের মধ্যে 4টা আছে। আর তার এছাড়া আছে কবিও তুমি বলে ইংরেজি অনুবাদ সহ জাপানিজ সেনরু, বাংলার সেনরু, জাপানি স্টাইলের অনুকবিতা দিয়ে একটা গল্প। এটা উনি করেছেন, অলঙ্করণ করেছেন এবং প্রচ্ছদ করেছেন। আরেকটা আছে, সেটা হচ্ছে এটার নাম কি, স্বল্পকথা কল্পকথা। হ্যাঁ, এর মধ্যে কিছু গদ্য রচনা আছে আর বাকি কাব্য রচনা আছে। আর এটা হচ্ছে আমার আত্মজৈবনিক উপন্যাস। আচ্ছা, এখানে মানে জয়ন্ত আমার নাম, আমার ডাকনাম খোকন। এই খোকন একটা চরিত্র মাত্র,
আর শত শত চরিত্র আছে এর মধ্যে। খোকন একটা চরিত্র, একটা মূল চরিত্র, চরিত্র। একটা মূল চরিত্র, মূল না হলেও অন্যতম চরিত্র। খোকনের চোখ দিয়ে সব দেখা। আচ্ছা, এবং এটা খোকনের কিন্তু চোখের সাথে মানে আপনার চোখের অনেকটা মিল আছে না? না, মিল না, একদম সরাসরি সরাসরি। সরাসরি। আচ্ছা। তা এবার এটা কিন্তু মানে এটা তৃতীয় ইয়েতে লেখা, থার্ড পার্সনের লেখা, ফার্স্ট পার্সনের না। সুতরাং এটার মধ্যে একটা ইয়ে পাওয়া যাবে, সেই সময়কার রাজনীতি, সেই সময়কার সমাজনীতি, সেই সময়কার পরিবার, সেই সময়কার সংস্কৃতি, সেই সময়কার অর্থনীতি, রাজনীতি, সব রকম। হ্যাঁ, এবং সেই সময়কার যে গ্রামীণ যে সমস্ত বিনোদনের মাধ্যম ছিল সেগুলো, এগুলো সব উঠে এসছে এর মধ্যে। একটা 3টে খণ্ড, এটা হচ্ছে পূর্বাহ্ন, একটা হচ্ছে মধ্যাহ্ন, আমার পরবর্তী তরুণ বয়স থেকে যৌবন বয়সের মধ্যে, তারপরে একটা হচ্ছে অপরাহ্ন। আচ্ছা, অপরাহ্ন এখনো শেষ হয়নি, মানে সন্ধ্যা আর আসবে না, অপরাহ্ন শেষ হয়ে বইয়ের যাবে। নামকরণগুলো আসলে এত সুন্দর এবং প্রাসঙ্গিক ঠিক করেছে কে? নামটা আমি দিয়েছি, আপনি দিয়েছেন। নামগুলো আমি দিয়েছি, কিন্তু বাকি কাজটুকু করেছেন কিন্তু আবিদে আজাদ। এটা অসাধারণ এর প্রচ্ছদ করেছেন উনি, এবং এটা বইটি খুব জনপ্রিয় হয়েছে, লোকের কাছে সাড়া ফেলেছে এর অঙ্গসজ্জার জন্যে। আর বাকিটুকু তো আমার গল্প আছে, এবং এটা লেখার পেছনে কোনো ওনার উৎসাহ ছিল। না, আমি বলবো শুধুমাত্র অঙ্গসজ্জার জন্য না, আসলে দাদা তো অভিনয়, আবৃত্তি, এর পাশাপাশি উনি যে একজন আত্মবিমুখ মানুষ, সেটা তো এতদিন প্রচার হয়নি। সেই জায়গাটা আমারও কিন্তু একটা ইচ্ছা কাজ করেছে যে ওনার প্রচুর পড়াশোনা এবং এই লেখালেখির জগতে উনি তো কম বিখ্যাত কবির কবিতা আবৃত্তি করেননি, বা উনি নিজেও দেখা যাচ্ছে যে অনেক জায়গায় অভিনয় করতে গেলে আমরা দেখেছি বা জানি উনি স্ক্রিপ্ট ঠিক করে নিচ্ছেন, বা একটা এমন কিছু কিছু শব্দ আছে হয়তো অনেকে আমরা অর্থ জানি না। দাদার এই বিশাল ভান্ডার আমরা মাঝে মধ্যে একটু ধার নেই, বাট আমি চেষ্টা করেছি বইগুলো বের হোক, এবং উনি প্রথম বই বের হওয়ার পর থেকে কিন্তু আলটিমেটলি উনি এই আগ্রহটা আরও বেশি পেয়েছেন। এবং অঙ্গসজ্জা শুধুমাত্র অঙ্গসজ্জা না, এই কারণে বলছি যে ওনার লেখার মান কিন্তু অনেক ভালো। আচ্ছা, আপনি যদি পড়েন, সেটা তো আমরা অনেকেই যারা পড়েছি ইতিমধ্যে তার লেখক হিসেবে কিন্তু আমি বলবো যে উনি একজন প্রথম সারির লেখক, এবং সত্যিকার অর্থে এটা আমি প্রথমেই বললাম অনুভব করার ব্যাপার। ওনার কবিতাগুলো যদি পড়েন দেখবেন যে এখানে আমাদের বর্তমান এই যে রাজনীতি বা বর্তমান সময়ের আসলে এটা একটা আমি বলবো এখানে অনেক অনেক বিষয় এসছে কবিতায়, প্রত্যেকটি কবিতাই আপনার হৃদয়গ্রাহী কবিতা, এবং সমসাময়িক অনেক বিষয় এখানে চলে এসছে। সেখানে রাজনীতি আছে, ব্যক্তিগত অনেক বিষয় আছে। আমার সব বইয়ের কিন্তু প্রারম্ভিক মানে যেটা ভূমিকা, সেটা কিন্তু আজাদের কাছে, এই ভূমিকা পড়লেই আপনি বুঝতে পারবেন যে ওনার কলম কত ধারালো। না, আমি একটা কথা বলতে চাই, মানে লেখককে আমরা আসলে লেখককে ব্র্যান্ড হিসেবেই চিন্তা করছি, লেখককে ব্র্যান্ডিং করছি। যেমন দাদার কোনো লেখা কিন্তু আমি বাদ দিইনি। অনেক সময় হয় না, প্রকাশকরা ট্রাই করেন যে ওকে ফাইন, আমরা এই লেখাটুকু না দিই, বা এই লেখাটা ছাপলে অসুবিধা হতে পারে। আমরা কিন্তু নতুন নতুন লেখক সৃষ্টি করছি বা খুঁজছি। সেখানে যদি আমি ধরেন এখন হুমায়ুন আহমেদ বেঁচে নাই, হুমায়ুন আজাদ নাই, আমরা সবসময় হয়তো খুব বিখ্যাত লেখকদের বই বের করার চেষ্টা করি, বা স্বপ্ন মানে একটা স্বপ্ন কাজ করে যে ওনার বইটা যদি বের করতে পারতাম। সেখানে কিন্তু আমরা খুব এটা আমি বলবো যে অনেক ভালো রেজাল্টও পাচ্ছি। যদি ভালো পাণ্ডুলিপি হয়, নতুন একজন তরুণও কিন্তু সেটা লিখতে পারে। এবং দাদার তো বয়স বেশি হয়নি, এখন উনি অনেক তরুণ। উনি ওনার এই যেমন নির্মলেন্দু গুণ ওনাকে একটা কথা বললেন ওনার একটা প্রকাশনা অনুষ্ঠানে, বললেন যে আমরা এতদিন জেনেছি জয়ন্ত চট্টোপাধ্যায় আমাদের কবিতা পড়ছেন, এখন দেখছি জয়ন্ত চট্টোপাধ্যায়ের কবিতা আমাদেরকে পড়তে হবে। তো কি দারুণ বললেন যে তারপরে যে কবিতা পড়ছি এটি কী করে লিখলো, এটা গুন্দার প্রশ্ন ছিল। তো ইনফ্যাক্ট ওনার বইগুলো না বের হলে, এবং অনেক মানুষ কিন্তু ওনার যারা ফ্যান ভক্ত তারাই কিনছে তা না। ওনার এই যেমন বইমেলার কথা বলছি, বইমেলায় তো পাঠকরা আসে, সব ধরনের বই দেখে, সেখানে প্রকাশকদের একটা পরীক্ষার জায়গা যে আমার স্টলটা কেমন, বইগুলো কেমন, কি বিষয় নিয়ে আমরা বইগুলো প্রকাশ করছি। এটা কিন্তু আমার কাছে মনে হয় যে প্রকাশকদের পরীক্ষা দেওয়ার একটা জায়গা। তখন যে এগুলো আননোন একটা পাঠক এসে এগুলো কিনছে, ভালো লাগে।
আর পাঠক হিসেবে আমরাও গিয়ে প্রথমে মলাটটা দেখি যে প্রচ্ছদটা কেমন হয়েছে এবং খুলে ভূমিকা অংশটা আগে একবার চোখ আওড়ে নেওয়ার চেষ্টা করি। আমি পাঠকের এক্সপিরিয়েন্সটা বললাম আসলে। যেমন বর্ষার জলের কথা যখন আসলো তখন আমি একটু প্রসঙ্গক্রমে বলতে চাইছি যে আবিদ আজাদের কিন্তু কতগুলো অ্যালবাম আছে, তার মধ্যে একটা কিন্তু সমুদ্র এবং জল। আচ্ছা, সেই অ্যালবাম আমার খুব অসাধারণ অ্যালবাম, তার সঙ্গে কিছু লেখা। এই ফটোগ্রাফিটা উনি খুব দুর্দান্ত ফটোগ্রাফার, কিন্তু আলোকচিত্র শিল্পী হিসেবে অসাধারণ। তাহলে তো আরেকটা পরিচয় আমি মনে হয় মিস করে গেছি, আমার বলা উচিত ছিল। অসাধারণ না, আমাদের ওই বইটার নাম সমুদ্রের বই। সমুদ্র নামই হচ্ছে সমুদ্রের বই। তাই সেই সমুদ্র তো আমাদের দেশে বর্ষার সময় তো উপরে জল পড়ে সেই জল তো আবার হাঁটার টানে সমুদ্রে গিয়ে মেশে। তা ওর অ্যালবামটা আমার মনে হচ্ছে যে এই মিষ্টি জল এবং নোনা জলের মধ্যে যে সঙ্গম স্থল, যেটা এই ছবিটা মানে অ্যালবামের মধ্যে সেই ছবিটাই কিন্তু পুরস্কৃত হয়েছে। আমার অসাধারণ লেগেছে এটা। এবং এটা দেখে সেদিন এটা দেখে আমাদের রফিকুন নবী স্যার মানে আমাদের শিল্পী রফিকুন নবী, উনি অবাক হয়ে গেছেন যে এত সুন্দর সমুদ্র এবং জলের ছবি দিয়ে একটা অ্যালবাম হতে পারে। এটা কাব্য, উনি বলছেন এটা একটা দৃশ্য কাব্য হয়ে গেছে, এত সুন্দর। সুতরাং তার কিন্তু ওই গুণটা রয়েছে, সে অসাধারণ ছবি তোলে। সমুদ্রে বসবাস করার অনেকদিন সুযোগ হয়েছে। হ্যাঁ, এবং তার তো আবার এতে আমাদের সেন্ট মার্টিনস দ্বীপে তার একটা আছে, একটা পর্যটন কেন্দ্র আছে ওনার নিজের। সেটা কিন্তু সেটা না, সেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, মানে সেখানে কোনো কনস্ট্রাকশন নেই, তাঁবুর মধ্যে থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, থেকেছেন আপনি ওখানে গিয়ে কখনো? আমি মনে মনে প্রতিদিনই থাকি সেখানে। যাই হোক, এবং সেটা একদম সমুদ্রের ধারে। আপনি গেলে যদি কখনো যান মিউজিক ইকো রিসোর্ট, এটাই সেন্ট মার্টিন লাস্ট রিসোর্ট। মিউজিক ইকো রিসোর্ট, এটা একটা কর্নার, এখান থেকে সানসেট দেখা যায়। এর দক্ষিণে আর কিছু নেই, সমুদ্র ছাড়া কিছু নেই। আচ্ছা, তো দাদা না গেলেও এটার সঙ্গে পরিচিত হয়েছে, মানে প্রত্যেকটা কর্নার, ছবি, সমস্ত কিছু তার। এখন দেখুন, বর্ষার গল্প দিয়ে শুরু করে আমরা সমুদ্রে এসে আটকে গেলাম, এবং সমুদ্রের বিশালতা অনেক, তেমনি আমাদের আলোচনার বিশালতা অনেক হতে পারে আসলে। তবে সময় স্বল্পতার কারণে আমাদের বিদায় নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। আমি শেষে আমার একটা ছোট্ট লেখা আমি এটা পড়ে, আচ্ছা, পড়তে পড়তে তাহলে আমরা বিদায় নিব। দর্শকদের থেকে আমি ছোট করে বলি, এটা কিন্তু সমুদ্র, জল, সমুদ্র এবং সঙ্গীত। আচ্ছা, শুনবো আমরা। এটার নামই হচ্ছে জল তরঙ্গ। আচ্ছা, আপনি পড়বেন আমাদের জন্য? আমি শেষ ঠিক আছে, আমি বিদায় নিই তাহলে, আমরা কবিতা শুনতে শুনতে বাড়ি যাব। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন, গানে গল্পে বর্ষায় বইয়ের কথায় মুখরিত আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। চলুন বিদায় নিই একটি কবিতা আবৃত্তি শুনতে শুনতে আমাদের প্রিয় মানুষ জয়ন্ত চট্টোপাধ্যায়ের কণ্ঠে। তখন আমি সমুদ্র তীরে এক পর্ণকুটিরে খুব ভোরে উঠে বাইরে বেরিয়ে দেখি আঙিনায় রাখা সারি সারি মৃৎপাত্রগুলি কে যেন জলে পূর্ণ করে রেখেছে। চোখ ফেরাতেই সেগুলো বেজে উঠল অবিকল উচ্ছল জলতরঙ্গের মতো। তারপর ইতোমধ্যে সূর্যের চারপাশে পৃথিবী প্রায় 1.5 বার প্রদক্ষিণ করেছে। জলতরঙ্গ আমাকে প্রতিদিন শুনিয়েছে দীপক, মল্লার, ললিত, বারোয়া, সারং, কালাংড়া আর পরজ বসন্তে আলাপ। কোনো কোনো স্নিগ্ধ সন্ধ্যায় বাজিয়েছে মিশ্র পিলু আর টড়িতে ঠুমরি। এক মাতাল রাতে উন্মাদের মতো দ্রুতলয় বেজেছিল পাহাড়ি ধুন। এইভাবেই এই জলতরঙ্গের সাথেই হয়েছিল আমার এক শুদ্ধতম প্রেম। তারপর এই তো সেদিন আঙিনায় পা দিয়ে দেখি ঋতুর নিষ্ঠুর প্রহারে পাত্রগুলির জল বাষ্প হয়ে উড়ে গেছে। এখন এগুলি শুধু মৃৎপাত্র বই, আর কিছুই নয়। অগত্যা নিজেই আঙুলের টোকায় বসন্তের সুর লাগাতে গিয়ে দেখি ওপাড়ার পাড়া বেড়ানি ধিঙ্গি মেয়েটি পঞ্চমের পাত্রটি ভেঙে দিয়ে গিয়েছে। তাই সেই থেকে অতি বিলম্বিত লয়ে অনভ্যস্ত আঙুলে বাজিয়ে চলেছি পঞ্চমবিহীন মারোয়া ঠাটের নিবদ্ধ সেই বসন্ত, বিষাদগ্রস্ত বসন্ত।